জনাব গোলাম মাওলা রনি, আপনার কাছেই শুরুতে আসি। 1996 সালে গঙ্গা চুক্তির মেয়াদ, যে 1996 সালে যে গঙ্গা চুক্তি হয়েছিল তার মেয়াদ এবছর শেষ হয়ে যাচ্ছে। আমরা বছরের মাঝামাঝি আছি। এই গঙ্গা চুক্তি মানে কি হবে, মানে এই চুক্তি নবায়ন হবে কিনা এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকেই নিয়ে কথা বলেছেন। উনি বলেছেন যে এই চুক্তি নবায়ন হবে কিনা সে বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে এই অর্থে যে আমরা এই চুক্তি থাকবো কি থাকবো না। আপনার কি মনে হয় যে আমরা যেই চুক্তিতে ছিলাম এই চুক্তি নবায়ন হওয়া উচিত? যদি উচিত না হয় তাহলে কি হওয়া উচিত? প্রথমত এই বিষয়ে আমি কোনো এক্সপার্ট নই কারণে যে এই চুক্তিটা আমাদের জন্য কতটা উপকারী, আর যদি আমরা এই চুক্তি থেকে বের হয়ে যাই, ধরেন কোনো চুক্তি নেই, তো সেক্ষেত্রে আমাদের যে গঙ্গার যে ন্যায্য পানি প্রবাহ, এই প্রবাহটা শুরু হবে একেবারে গঙ্গোত্রী হিমবাহ থেকে, যখন এটা করে ভূখণ্ডে এসে প্রথম নামলো এবং ভাগীরথীর কাছাকাছি এসে যে ফ্লোটা আছে, ফার্স্ট ফ্লোটা, সেই ফ্লো থেকে আমরা যদি হিসাব করি কিউসেক অনুযায়ী, পার বর্গ কিলোমিটার অনুযায়ী আমাদের এই ভূখণ্ডে এসে আমরা কত কিউসেক পানি সেখান থেকে পাই। তো সেই পানির যে অধিকারটি, সেই অধিকারটি পাওয়ার জন্য সম্ভবত পৃথিবীতে অনেকগুলো জায়গা আছে, জাতিসংঘে আছে, আন্তর্জাতিক কোর্ট আছে, তো সেখানে আমরা যেতে পারি, মামলা মোকদ্দমা করতে পারি। আর একটা হলো ভারতের সঙ্গে চুক্তি করে আমরা দ্বিপাক্ষিকভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি। অতীতে যে চুক্তিগুলো হয়েছে, আমরা আসলে ইন্টারন্যাশনালি এই জিনিসগুলো ফেস করার মতো যে ধরনের দক্ষতা, অভিজ্ঞতা, লিগ্যাল যে এক্সপার্টিস এবং যে ব্যাকবোনগুলো দরকার, সেটা আমাদের নেই। বোঝার চেষ্টা করুন যে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা চুক্তি হয়েছিল, সিন্ধু চুক্তি। তো সেই সিন্ধু চুক্তিটা তারা এত চমৎকারভাবে করেছে যে সেটা কার্যকর এবং এটা গ্যারান্টার হিসেবে জাতিসংঘ স্বয়ং গ্যারান্টার। আর ওই একই সময় কিন্তু তারা যে ফারাক্কা যে ব্যারেজটা করেছে, সেই ব্যারেজটা পাকিস্তান জমানাতে করেছে, একদম কমপ্লিট হয়েছে। করার পরে পাকিস্তানের যারা তৎকালীন যারা লোকজন আছেন, তারা যদি তাদের সিন্ধু চুক্তির মতো এরকম ফারাক্কার এই বিষয়টা নিয়ে তখন সচেতন হতেন, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। ফলে যেহেতু তারা বাংলাদেশকে কখনোই গণনার মধ্যে ধরেনি, পশ্চিম পাকিস্তানের যারা লোকজন, তো কাজী উজানে এইভাবে একটা বাঁধ তারা নির্মাণ করে তারা আমাদের উপরে যে এই যে মরুকরণের যে একটা তাণ্ডবলীলা ভারত চালাবে, তো এটা তো আসলে যে কলোনিয়াল একটা মনোমানসিকতা থেকে তাদের তৈরি হয়েছিল, এন্টি পাকিস্তান সেন্টিমেন্ট থেকে। এখন সেটা যখন পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর একটা সবচেয়ে বড় সফলতা ছিল এই পানি চুক্তি। এবং সেখানে বলা হয়ে থাকে যে প্রথম যে বঙ্গবন্ধু তার সঙ্গে পানি চুক্তিটা করা হয়েছিল এবং যেখানে যে পরিমাণ কিউসেক পানি পাওয়া গিয়েছিল এবং দেওয়া হয়েছিল, এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়াটার ট্রিটি ইন দ্য ওয়ার্ল্ড। যেভাবে আমাদের শেখ হাসিনার জমানাতে এই যে আমাদের সীমান্ত বিরোধগুলো, বেরুয়ারি আঙ্গর প্রথা যে বিরোধগুলো নিষ্পত্তি হয়েছে, আমরা প্রায় ওদের 4000 একর জমি অতিরিক্ত ভারত থেকে আমরা এই সময়টাতে পেয়েছি। ইউ ক্যানট ফাইন্ড দ্য সেকেন্ড ইনস্ট্যান্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এত দ্রুত এই জিনিসটা হয়েছে। এগুলো আওয়ামী লীগের অনেক দুষ্কর্মর মধ্যেও এই জিনিসগুলো প্রশংসনীয়। পরবর্তীতে আবার শেখ হাসিনার জমানাতে এই যে পানি চুক্তি হয়েছে, সেই পানি চুক্তিতে আমরা কত কিউসেক পেয়েছি, কি পেয়েছি, এটা তো রেকর্ড অন রেকর্ড সব কিছু আছে। এখন বর্তমান সরকারের জন্য ইটস এ হিউজ বার্ডেন। এর কারণ হলো যে গত 2 বছর ধরে ভারতের সাথে সম্পর্কটা তলানিতে পৌঁছে গেছে। আর এই নতুন সরকার আসার পরে যে সকল টার্মস কন্ডিশনগুলো ছিল বা আমরা যেভাবে আশা করেছিলাম যে ভারতের সাথে একটা চমৎকার সুসম্পর্ক হবে বর্তমান সরকারের, কিন্তু সেটা ক্রমশই বুমেরাং হয়ে যাচ্ছে। তো এই বুমেরাং অবস্থাতে এটা আসলে কূটনৈতিক সমাধান সম্ভব না। অর্থাৎ ভারত স্বপ্রণোদিত হয়ে আমাদের সঙ্গে একটা চুক্তি করবে, আর আগের সেই চুক্তি ধারাবাহিকতায় আমাদেরকে সেই পানি দেবে। এর কারণ হলো এই গঙ্গার পানি নিয়ে ভারতের মধ্যেই যুদ্ধ লাগার উপক্রম। অর্থাৎ পশ্চিমবঙ্গের ওই ফারাক্কা পয়েন্টে তারা যে পানি পাচ্ছে, তারা বলছে যে আমরাই তো পাচ্ছি না, সেম তিস্তা তো একই অবস্থা। এর কারণ হলো উজানে অন্যান্য যে সকল স্টেট আছে, বিহার প্রদেশে বন্যা হচ্ছে, হ্যাঁ সেখানে বন্যা, হ্যাঁ তারা, অর্থাৎ এখন এই যে আমাদের এই পার্টে আমাদের যেমন মরুকরণ হচ্ছে, মরুকরণ হওয়ার সাথে সাথে কিন্তু ভারতে যেটা হচ্ছে সেটা হলো অতিরিক্ত বন্যা এবং তার সঙ্গে সঙ্গে মরুকরণ। এবং এই ফারাক্কা তাদের একটা গলার কাটা হয়ে গেছে সিমেন্টেনিয়াসলি। হ্যাঁ, সেই দিক থেকে। তো এখন এই সমস্যাটা এত বড়, এত ব্যাপক
যে আমাদের মতো এখানে যারা আসছি আমরা শুধুমাত্র বলতে পারি ভাষা ভাষা, কিন্তু এটা ডিপতে যাওয়ার জন্য, যেমন লিগ্যাল বিষয়টা যাওয়ার জন্য আপনাকে আরও বেশি লিগ্যাল এক্সপার্ট হতে হবে, ইন্টারন্যাশনালি লিগ্যাল এক্সপার্ট হতে হবে। তারপরে শেষে সেই জিনিসগুলো ভারতের সাথে কীভাবে ডিপ্লোম্যাটিক্যালি নেগোশিয়েট করতে হবে, এজন্য ওই বঙ্গবন্ধুর জামানাতে, শেখ হাসিনার জামানাতে, এমনকি জিয়াউর রহমান সাহেবের জামানাতে আরেকটা ভালো চুক্তি হয়েছিল, সেটা এক্সটেনশন হয়েছিল কিন্তু এরশাদের আমলে। তো এই সময়টাতে যারা এক্সপার্ট ছিলেন ওই সময়টাতে টু দি পয়েন্টে তাদের মতামত নিয়ে আমি মনে করি এটা আমাদের একটা ন্যাশনাল ইস্যু। যদি উজান থেকে পানি না আসে তাহলে এই যে 33,000 বা 35-36,000 কোটি টাকা খরচ করে যে ব্যারেজ করা হচ্ছে, এই ব্যারেজের ভ্যালু কী, সেটা নিয়ে আমরা আসবো আলোচনায়। রাইট। তো কাজে আমি মনে করি যে এটা ইজ দ্য হাই টাইম। সরকারের যারা কর্তা ব্যক্তি, আমি সরকারকে অনুরোধ করব যে এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের যে জীববৈচিত্র্য, আমাদের যে প্রাণ, আমাদের যে কৃষি, আমাদের অর্থনীতি, রাজনীতি, অনেক কিছু কিন্তু এই পদ্মা, মেঘনা, যমুনার উপর নির্ভর করছে। ধন্যবাদ জনাব গোলাম মাওলা রনি। জনাব হাসান তারিক চৌধুরী, যথার্থই গোলাম মাওলা রনি বলছিলেন যে এটা একটি অত্যন্ত ব্যাপক একটি বিষয়। তো যেই চুক্তি শেষ হতে যাচ্ছে, এখানে কাগজে কলমে যাই থাক, জেনারেল পারসেপশন এবং তথ্যের ভিত্তিতেও বলা যায় বাংলাদেশ খুব একটা লাভবান হয়নি, কেননা পানির প্রবাহ ছিল কম এবং এখানে যেহেতু তৃতীয় কোনো পক্ষ ছিল না, সেহেতু চুক্তি কোথাও লঙ্ঘন হলে সে বিষয়টি তেমন কোথাও আমলে নেওয়া বা জবাবদিহিতা নিশ্চিতের কোনো ব্যবস্থা এই চুক্তিতে ছিল না। তো বাংলাদেশ ভারতের এখন যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে গঙ্গা চুক্তি হতে হলে বা একটি গ্রহণযোগ্য চুক্তি হতে গেলে আসলে দুই দেশের করণীয় কি বা বিএনপি সরকার কি করতে পারে, যেহেতু এখনো কোনো আলোচনা শুরু হয়নি, এটা মে মাস যাচ্ছে, ডিসেম্বরে শেষ হয়ে যাবে চুক্তির মেয়াদ, যেই দ্বিপাক্ষিক সম্পর্ক আছে এর ভিত্তিতে একটি গ্রহণযোগ্য গঙ্গা চুক্তি কি হওয়া সম্ভব? ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক রনি ভাইকেও শুভেচ্ছা। দেখুন, আসলে এই ধরনের একটি আন্তঃনদী চুক্তি, অর্থাৎ এটা তো যৌথ নদী কমিশনের ব্যাপার, মানে এবং যৌথ নদী কমিশনের বৈঠক এখনো শুরুই হয়নি, বিষয়টা তাদেরই মূলত প্রাইমারিলি তারাই দেখে এবং এই বিষয়গুলো শুধুমাত্র যে কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভরশীল তাও নয়, আবার শুধুমাত্র যে আন্তর্জাতিক আইনের উপরে নির্ভরশীল তাও নয়, এটা একটা কম্প্রিহেন্সিভ ব্যাপার। এবং আমাদের মতো যদি সংখ্যার দিক থেকে যদি বলেন, সাইজের দিক থেকে বলেন, প্রতিবেশী হিসাবে আমরা যারা আছি ভারতের চারপাশে, আমাদের যে কমন ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের সাথে এটা সম্পর্কিত। তো এই আমাদের মতো রাষ্ট্রগুলোর আসলে আশ্রয়ের জায়গাটা কি? আশ্রয়ের জায়গাটা প্রধানত আন্তর্জাতিক আইন, এবং যে আইনের সিগনেটরি ভারত নিজেও, এবং যে আইন লঙ্ঘন করলে পরে শুধু বাংলাদেশের দিক থেকে নয়, বহির্বিশ্বের অন্যান্য জায়গা থেকেও তাকে আন্তর্জাতিক আইনের চাপের মধ্যে পড়তে হবে। তো আমাদের দেশে ইতিপূর্বে গোটা বিষয়টাকে একটা রাজনৈতিকীকরণ করা হয়েছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশে বরাবরই ফারাক্কা ছিল একটা রাজনীতির তুরুপের তাস, কিন্তু এটাকে জাতীয় স্বার্থের জায়গা থেকে বিবেচনা করে, অর্থাৎ দলমতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের স্বার্থটা, যেটা এখন যদি বলেন বিএনপি স্লোগান সবার আগে বাংলাদেশ, যদি আমরা এই জায়গা থেকে দেখি তাহলে এটাকে একেবারেই একাডেমিক জায়গা থেকে আমাদেরকে দেখতে হবে এবং জনগণের স্বার্থের জায়গা থেকে দেখতে হবে। সেটি কি? সেটি হলো এখনো পর্যন্ত সারা দুনিয়াতে যে, অর্থাৎ ভাটির দেশগুলোর জন্য যে প্রোটেকশন আইন যেটা দেয়, সেই আইনটা কিন্তু সংরক্ষিত হয় না বা এটা মেনটেন করা হয় না। আমাদের গঙ্গা চুক্তিতে যেটি হয়েছিল, অর্থাৎ আমরা মানে আওয়ামী লীগ আমলে যে চুক্তি হয়েছিল সেটা কি আন্তর্জাতিক আইন দ্বারা রেটিফাইড ছিল, কিন্তু সেই চুক্তির যদি আমরা সমীক্ষা করি, অর্থাৎ বিশেষজ্ঞ পর্যায়ে সমীক্ষা, আমি তো নিজে বিশেষজ্ঞ না, কিন্তু যারা বিশেষজ্ঞ তারা যখন তাদের আর্টিকেল লেখে, সেই আর্টিকেলে তারা যখন মেনশন করে যে শুষ্ক মৌসুমে চুক্তি অনুযায়ী আমাদের যেটুকু পাওয়ার কথা ছিল সেটার যে পরিমাপ করা, সেই পরিমাপ করলে দেখা যায় সেটা কিন্তু মেনটেন করা হয় নাই। এবং আরেকটি বিষয় থাকে এই ধরনের চুক্তিতে, গ্যারান্টি ক্লজ বলে একটা কথা থাকে, যে আমি এই চুক্তিটা আমার গ্যারান্টি কি হবে, এটা যদি লঙ্ঘিত হয় তাহলে আমার গ্যারান্টির জায়গাটা কি হবে, এবং সেটা লঙ্ঘিত হলে পরে আন্তর্জাতিক আদালতে কিভাবে আমি মামলাটা বা আমাদের অভিযোগটা প্রসিড করব এবং সেটা রেজাল্টটা কি হবে, এবং একই সঙ্গে এর যে কন্টিনিউয়েশন, অর্থাৎ এই চুক্তির ধারাবাহিকতা কেমন ভাবে হবে, এই জায়গাগুলো কিন্তু টার্মস এন্ড কন্ডিশনে লেখা থাকে। কিন্তু আমরা নিশ্চয়ই লুজার হয়ে গেছি। 1996 সালে এই বিষয়গুলো কিন্তু ছিল না। সিন্ধু চুক্তি খুব সুন্দর কাজ করছে, এখানে গ্যারান্টি, গোলাম মাওলা রনিও বললো, আমরাও দেখেছি এখানে গ্যারান্টার ছিল, আমাদের এখানে গ্যারান্টার নেই। আমরা এইগুলো চিন্তাই করিনি না, আমরা চিন্তা করেছি, আমরা চিন্তা করিনি যে তা না, কিন্তু হয় কি যে
পলিটিক্সে প্রায়োরিটির জায়গাগুলো মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায়, এবং এই যখন চেঞ্জ হয়ে যায় তখন অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোচনার টেবিল থেকে চাপা পড়ে যায়। তো এখন যেহেতু নবায়নের প্রশ্ন এসেছে, কারণ এটা নবায়ন না হলে পরে যে বিএনপি গভর্নমেন্ট এখন যে মেগা প্রকল্পের ঘোষণা দিয়েছে, মানে প্রায় 35,000 কোটি টাকার একটা বড় বাজেট একনেক ইতিমধ্যে অনুমোদন করেছে, এবং বলা হয়েছে যে শুষ্ক মৌসুমে প্রায় 19,000 কিউসেক পানি তারা সংরক্ষণ করবে। তো এইটা কন্ডিশনাল টু ইন্ডিয়ান সাপ্লাই, অর্থাৎ ইন্ডিয়ার নদীতে পানি রেখে কিন্তু আমি এই হিসাবটা করছি। এবং যেই প্রবলেমটা এই গঙ্গা অর্থাৎ এই ফারাক্কা চুক্তির জন্য ভারতের উত্তরপ্রদেশ ফেস করেছে, অর্থাৎ আপনি যখন উজানে যখন ড্যাম নির্মাণ করবেন তখন এটা ওভারফ্লো করে, এবং একই সঙ্গে ওখানে আবার আমরা সাধারণ জ্ঞান থেকে বুঝতে পারি যে এই সমস্ত এই যে স্রোতের পানি এখানে পলি পড়লে নদীর গভীরতা কমে যায়। তাই সেটা আমাদের দেশেও কিন্তু হবে। ফলে এই জায়গাগুলো মিটিগেট করার জন্য যে ধরনের ক্লজ, যে ধরনের কথাবার্তা, ভারত আমাদেরকে পানি দিবে কি দিবে না, সেই জায়গাগুলো কি হবে, সে এই ধরনের এগুলো তো আর মিলিটারি চুক্তি না, এগুলো আপনার ধরেন খুব প্রকাশ্য চুক্তি, এগুলো পার্লামেন্টে আলোচনা হওয়ার সুযোগ আছে, বিশেষজ্ঞ পর্যায়ের সমীক্ষার রিপোর্ট। আমরা যতদূর জানি যে এটাকে ঘিরে, বিশেষ করে পদ্মা ব্যারেজের কথাই যদি বলি, এটাকে ঘিরে যে সমীক্ষা হয়েছিল সেটা 2009 থেকে 13 সাল পর্যন্ত হয়েছিল। হ্যাঁ, এই সময়কালে সমীক্ষার ফলাফল কিন্তু আমরা জানি না। ফলে আমরা যখন ফারাক্কা দিবসে ফারাক্কা নিয়ে আলোচনা করছি, প্রাসঙ্গিকভাবে এইটাও কিন্তু এসে যায় যে যেই পানি আমাদের দেশে আসবে, এবং সেখানে অন্যান্য পক্ষ যারা আগ্রহী ছিল এখানে আমাদেরকে হেল্প করার জন্য, বিশেষ করে চীনের একটা আগ্রহের কথা আমরা শুনেছিলাম, এবং এটা শোনার পরে ভারতের দিক থেকে চরম আপত্তি উঠেছিল। কেন আপত্তি উঠেছিল, কোন জায়গাটাতে তাদের আপত্তি, সেই প্রশ্নগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক। সেই প্রশ্নগুলো আমরা নিয়ে আলোচনা করব আবার পরে। তো গোলাম মাওলানা, আমরা কি এই আলোচনা থেকে একটা বিষয়ে কি আমরা উপনীত হতে পারি যে এই চুক্তি আসলে নবায়নের কোনো সুযোগ নেই, নতুন কিছু হতে হবে? মানে যা কিছুই হোক, অতীতের সে যেন খারাপ কিছু না হয়, এটা নবায়ন হোক, বাদ করুক। নবায়ন হলে তো আমরা দেখলাম আমাদের পরিস্থিতি কি, 30 বছর আমরা কি পেয়েছি, 96 থেকে 2026 সাল পর্যন্ত। শুনুন, মানুষ যখন দুর্বল অবস্থা থেকে, দুর্বল কখনো কন্ডিশন দিতে পারে না, ভিক্ষুকের কোনো কন্ডিশন নেই। আপনি যদি ঘাড় উঁচু করে, সিনা উঁচু করে ভারতের সঙ্গে সব কিছু আদায় করতে পারেন, এখন যেটা মানে ইরান করছে, তারা হরমুজ একটা ইন্টারন্যাশনাল রুট সেটাকে বন্ধ করে সেটার উপর একটা লেভি স্থাপন করে দিয়েছে। আবার ধরুন ভারতের সঙ্গে ব্রহ্মপুত্রের যে প্রবাহ, চীনের সঙ্গে ব্রহ্মপুত্রের প্রবাহ, সেখানে গিয়ে উজানে তারা ওই আমাদের এখানে যেমন ফারাক্কা হয়েছে, চীনও কিন্তু ওখানে ব্রহ্মপুত্রের উজানে তারা ফারাক্কা নির্মাণ করেছে। ফলে ভারত এই ব্রহ্মপুত্রের যে অংশ সেখানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশও হবে। এখন আসলে গ্লোবাল পলিটিক্সটা হয়ে গেছে, যার যত শক্তি সেখানে। এখন ভারত ক্রমশভাবে যেভাবে তারা এই গ্লোবাল পার্সপেক্টিভে যদি ধরেন, এখানে জোরজার মুল্লুকতার হয়ে গেছে, যেটা 80-র দশকে 90-র দশকে আসলে এরকম ছিল না। আমরা কিছু সমস্যা হলে রাশিয়াতে, মানে সোভিয়েত ইউনিয়নে যেতে পারতাম, কোনো সমস্যা হলে আমেরিকার কাছে যেতে পারতাম। এখন প্রায় সবাই রক্ষক ভক্ষক হয়ে গেছে। মিস্টার পুতিন তিনি নিজেই দখল করতে চান সেই ইউক্রেন, আমেরিকা সে নিজেই দখল করতে চায়, গ্রিনল্যান্ড দখল করতে যাচ্ছে, ইরান দখল করতে যাচ্ছে, সবকিছু বাংলাদেশও দখল করতে চাচ্ছে, মানে বাংলাদেশ তারা দখল করে এখানে সব কিছু করতে চাচ্ছে। মানে যখন একটা মানুষের দখল করার মনোবৃত্তি চলে আসে, সে যা কিছু হয় সব কিছু শুধু খাই করতে থাকে। তো এই অবস্থাতে যে ভারতের মতো একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র, যে কিনা জন্মের পর থেকে হায়দ্রাবাদ দখল করেছে, জন্মের পর সিকিম দখল করেছে, এই দুটো বৃহৎ রাজ্য তারা দখল করেছে, কাশ্মীর তারা দখল করেছে পলিটিক্যাল সৈন্য পাঠিয়ে। তো তিনটি বৃহৎ, মানে কাশ্মীরের যে কাশ্মীর বলেন, তারপর সিকিম বলেন, অন্যান্য যে এলাকা বলেন, তো সেই এলাকাতে তাদের যে পলিটিক্যাল গুরুত্ব সেই তুলনায় বাংলাদেশ অনেক অগুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশ যে তারা দখল করে নেবে না, বা বাংলাদেশ যে তারা যে কোনো সময় এই কাজ করবে না, সেটা বলা যাচ্ছে না। তো সেই অর্থে যদি এখানে বাংলাদেশকে বাঁচতে হয় ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে, তাহলে ওইভাবে আসলে বাপের বেটার মতো বাঁচতে হবে। আদারওয়াইজ একেবারে ভারতের পা ধরে যে বাবা গো, দাদা গো, আমরা আর বাঁচবো না যদি পানি না দাও। আমি যেটা শুনেছি এমআর আক্তার মুকুলের বইতে লেখা, প্রথম যখন পানি চুক্তি হলো, তো এরকম দুই পক্ষের, বাংলাদেশের সিএসপিরা, ওখানকার আইসিএসরা, তারা সব মিটিংয়ে বসছে। বসার পরে এখন পাশাপাশি বঙ্গবন্ধু আর ইন্দিরা গান্ধী বসছে। বঙ্গবন্ধু কোনো রকম প্রোটোকল না মেনে সে আস্তে ওই ইন্দিরা গান্ধীর হাতটা ধরে ফেলছে, প্রকাশ্যে হাতটা ধরে বলছে যে বহিনজি, আমার তো পানি দরকার, এখানে এত এই নিয়ম কানুন এই জিনিসগুলো হলে তো এগুলো আমি পানি পাবো না, আমার যতটুকু পানি দরকার ততটুকু পানি আমাকে দিতে হবে।
তো এই যে একটা তাদের যে মানবিক আবেদন ছিল, রিলেশন ছিল, সেই রিলেশনটা এইভাবে করতে হবে, বোন বানাতে হবে। এখন তো সেই পরিস্থিতি নেই। জনাব হাসান তারিক চৌধুরী, 1988 সাল থেকে 1996 সাল পর্যন্ত 8 বছর কোনো চুক্তি ছিল না, এবং এই সময় ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করেছে, এবং সঙ্গতভাবেই বলা যায় যে আমরা ওই সময় অত্যন্ত মানে বঞ্চিত হয়েছি। এই যে চুক্তি শেষ হতে যাচ্ছে, আমরা যদি কোনো অবস্থায় পৌঁছতে না পারি তাহলে তো আবার সেই চুক্তিহীন অবস্থা হয়ে যাবে। তো সেইটা মানে হওয়ার চেয়ে মানে মানে সেরকম সেই দিকে আবার যাচ্ছি কিনা আমরা, আপনার কি মনে হয় যে আমরা আসলে একটা গ্রহণযোগ্য চুক্তি করতে পারবো, নাকি সেই যে 1988 থেকে 1996 সালের যে চুক্তিহীন অবস্থা সেদিকে যাচ্ছি? দেখেন, বিশ্ব পরিস্থিতি এবং ভূ রাজনীতিটা আগের মতো আর নাই। সেই 96 সাল ইভেন বাংলাদেশ ভারতের সম্পর্ক আর আগের জায়গা নেই। এখানে অনেক ধরনের একটা জটিল একটা গ্রাফ, আর এবং এটা তো আমরা জানি যে আমরা চাইলেই আমাদের প্রতিবেশী পাল্টাতে পারবো না। প্রতিবেশী তার সমস্যা নিয়ে এবং তার বাস্তবতা নিয়ে সে আমাদের সামনে থাকবে, এবং তার নিজেরও কিছু সমস্যা আছে, যেটা আপনি জানেন যে একসময় মমতা ব্যানার্জির সাথে কেন্দ্রীয় সরকারের যে ডিফারেন্স, এখন তো ভারতের কেন্দ্রীয় সরকারও বিজেপির, এবং আমাদের প্রতিবেশী পশ্চিমবাংলা সরকারও কিন্তু বিজেপিরই সরকার। ফলে এই কথা বলার আর সুযোগ নাই যে পশ্চিমবাংলা আপত্তির কারণে এই চুক্তি নবায়ন করা যাচ্ছে না। বাস্তবতাটা হলো এই যে এই চুক্তি নবায়নের কোনো বিকল্প নাই। যেমন ভারত থেকে আমাদের উজান থেকে হওয়ার বিকল্প নাই, না নবায়নের বিকল্প নেই। নবায়ন মানে তো চুক্তিটা আবার রিনিউড হয়ে আবার হওয়া, এবং সেই চুক্তিটা আরো কত বেটার কন্ডিশনে হতে পারে সেটাই আমাদের চেষ্টাটা হওয়া। 30 বছর চুক্তি তো আর সরাসরি ওই একইভাবে ইমপ্লিমেন্ট হলে তো আমাদের জীববৈচিত্র্য ভৌগোলিক অবস্থাও একই জায়গায় নাই, এবং সেটা আমার বেলায় যেমন হয়েছে ভারতের বেলায় হয়েছে। এখানে আমাদের কাছে শিক্ষণীয় ব্যাপারটা হলো যে আমাদের এই বিশ্ব রাজনীতিতে এখনো আমাদের আন্তর্জাতিক আদালত, বিশেষ করে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এবং এই সমস্ত যৌথ নদীর যে পানি শেয়ারিং সংক্রান্ত যে ডিসপিউটগুলো হয়, এই ডিসপিউটগুলো সমাধানের ক্ষেত্রে হেগের একটা আরবিট্রেশন আদালত আছে, এবং এই আদালত কিন্তু খুবই সফল। আমাদের ভারতের সঙ্গে আমাদের যে সমুদ্র সীমা নিয়ে যে বিরোধ ছিল মায়ানমারের সাথে যেটি ছিল, আপনি দেখেন এগুলো কিন্তু হেগ আদালত কিন্তু খুব সফলভাবে নিষ্পত্তি করেছে, এবং এটা অব্লিগেটরি ছিল। এটা পার্টিগুলো, বিভিন্ন স্টেট পার্টিগুলো এটা মানতে বাধ্য হয়েছে। আমি নিজে ভিয়েতনামে, আপনার একটা ছোট দেশ, তার চীনের সাথে যে তার সমুদ্র সীমা নেওয়া বিরোধ, সেই ট্রাইব্যুনালে আমি নিজে উপস্থিত ছিলাম, এবং সেখানে গিয়েছি। সেখানেও দেখেছি যে চীনের মতো একটা বিশাল রাষ্ট্রের সাথে ভিয়েতনাম কিভাবে বার্গেনিং করেছে। কারণ সেটা করতে পেরেছে এই কারণে যে ভিয়েতনামের যে সরকার, তাদের বিদেশিদের সাথে চোখে চোখ রেখে কথা বলার যে গার্ডস, সেটা তাদের ছিল। আমাদের সরকারেরও সেটি থাকতে হবে, এবং এটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ভাবার কোনো কারণ নাই যে বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র বলে একদম পানিতে পড়ে গিয়েছে। বাংলাদেশেরও কিন্তু মাথা উঁচু করে কথা বলার মতো ইন্টারন্যাশনাল গ্যারান্টি ক্লজ কিন্তু আমাদের আছে, এবং আমরাও কিন্তু আমাদের ভৌগোলিক অর্থাৎ জিওপলিটিক্যাল পজিশন থেকে আমরা কিন্তু অনেক ধরনের প্রেশার দেওয়ার ক্ষমতা রাখি। আরেকটি যেটি ভৌগোলিক রাজনীতির, বিশ্ব রাজনীতির যে পরিবর্তনের জায়গা, সেটি হলো ধীরে ধীরে আপনার এককেন্দ্রিক বিশ্ব থেকে বহুকেন্দ্রিক বিশ্ব অর্থাৎ গ্লোবাল সাউথের যে কনসেপ্ট, এটা কিন্তু পপুলার হচ্ছে। ভারত পছন্দ করুক আর না করুক, সে কিন্তু ব্রিক্সের আপনার সদস্য রাষ্ট্র। এখন যখন সে ব্রিক্সের কন্ডিশন, মানে ব্রিক্স কিন্তু ভারত একা নয়, এখানে আপনার ব্রাজিল আছে, এখানে আপনার চায়না আছে, এখানে আপনার রাশিয়া আছে। এই সমস্ত সকল দেশের যে অব্লিগেটরি যে স্ট্যান্ডার্ড, এটা কিন্তু তাকে মানতে হবে। ফলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং আমাদের জাতিসংঘের নদী কনভেনশন যে গাইডলাইন বেঁধে দিয়েছে, এর থেকে চাইলেই ভারত কিন্তু সহজে বেরিয়ে যেতে পারবে না। কারণ ওই চুক্তিতে, ওই কনভেনশনে বাংলাদেশ একমাত্র পার্টি না, এখানে আরও অনেক পার্টি আছে। সুতরাং একটা জায়গায় যদি লঙ্ঘন হয়, এটা সুযোগে কিন্তু অন্যরাও লঙ্ঘন করা শুরু করবে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে এটা কেউ কিন্তু চায় না। সে কারণে ভারত তার সাইজের দিক থেকে, তার ক্যাপাসিটির দিক থেকে আমাদের চেয়ে বড় হওয়া সত্ত্বেও বারবার কিন্তু এই সমস্ত আরবিট্রেশনে তাকে কিন্তু আইনের অধীনেই তাকে থাকতে হয়েছে। ফলে আমাদের দেশের এক্সপার্ট, যারা ডিপ্লোম্যাট, যারা ইন্টারন্যাশনাল লিগ্যাল এক্সপার্ট, তারা কতটা ভালো শুনানি করতে পারবে এবং কতটা ভালো সমীক্ষা দিতে পারবে, অর্থাৎ ফ্যাকচুয়াল সমীক্ষা, তার উপরে নির্ভর করবে আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ এবং আমাদের স্বার্থ। ধন্যবাদ জনাব গোলাম মাওলা। আমরা তো এখনো দ্বিপাক্ষিক ইস্যুতে আছি, আমরা এখনো তৃতীয় পক্ষকে এর ভিতর জড়িত করি নাই। আরবিট্রেশন ইস্যু আসবে যখন আমি এটাকে হেগে নিয়ে যাব, কিন্তু আমরা তো এখন এটা দ্বিপাক্ষিক পর্যায়ে আছে। আপনার কি মনে হয় ডিলটা আসলে কেমন হওয়া উচিত? মানে স্টেট টু স্টেট, নাকি এখানে আসলে থার্ড পার্টি বলতে জাতিসংঘকে যুক্ত করা বা আন্তর্জাতিক আদালতে যাওয়া? মানে আপনি তো আমাকে জিজ্ঞেস করেন, আমার পার্সোনাল ম্যাটার হলো যে আমি অনেক আগে এটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে চলে যেতাম হেগে।
এই কারণ হলো এখানে শুধুমাত্র আমি আমার ন্যায্য পানি চাইতাম না, আমি যেটা চাইতাম যে আমার সঙ্গে তার যে চুক্তি ছিল ফার্স্ট সেই গঙ্গা পানি চুক্তি, সেই চুক্তি থেকে আজ অবধি এই চুক্তি না পালন করার কারণে আমার এই ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ চাইতাম ভারতের কাছে। আর আরেকটা ভালো চুক্তি, দেশ তো একটা বড় অংশ মরুকরণ হয়েছে, 6 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বছর পর বছর ধরে আমরা এখন মূল ব্যাপার বঞ্চিত হলো যে হচ্ছি। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট যাচ্ছে সেই প্রেক্ষাপটে আপনি নিশ্চিত ধরে রাখেন যে এই সরকারের সাথে ভারত একটা ভালো চুক্তি করবে না, চুক্তিই করবে না। 2 নম্বর হলো যে এই সরকারের সাথে চুক্তি না করার অনেকগুলো কারণ আছে। সরকারের সাথে সম্পর্ক ভালো না, ওখানে তারা আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনর্বাসিত করতে চাচ্ছে, আওয়ামী লীগের হাত দিয়ে একটা জিনিস ফেরত দিতে চাচ্ছে। ওই দিকে আবার পশ্চিমবঙ্গে শুভেন্দু সেখানে ক্ষমতায় চলে আসছে এবং সে বাংলাদেশে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছে এবং এই গঙ্গাতে পানি নেই এটা যদি দেখে যে এই পাশে রাজশাহীর এই পাড়ে যেটা শুষ্ক মৌসুমে পানি থাকবে না, আপনি দেখবেন যে শুভেন্দু সেখানে বিজেপির একটা আনন্দ মিছিল বের করবে। তো এই জিনিসগুলো এখন এরকম একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু 88 থেকে 96 সন পর্যন্ত ছিল না। অবাক করার ব্যাপার হলো আমাদের বাংলাদেশের যে কটা সরকার ছিল যদি সবচেয়ে সহনশীল এবং একটা প্রেডিক্টেবল রিলেশন ধরেন তো সেটা ছিল এরশাদ সাহেবের সাথে ভারতের, মানে হি ইজ দ্য বাই প্রোডাক্ট অফ এরশাদ, মানে এরশাদ ইজ দ্য বাই প্রোডাক্ট অফ ইন্ডিয়া তো ছিল। ফলে সেই এরশাদের জামানাতে উইদাউট চুক্তি ছাড়া তখন আমাদের যে দুর্ভোগ দুর্দশা হয়েছিল, আমার যতটুকু মনে পড়ে তখন আমি সংবাদপত্রের সাথে জড়িত, চাকরি করি এই জায়গাতে, প্রায় প্রতিদিনই আমাদের পত্রিকার হেডলাইন থাকতো যে ভারত থেকে আজকে পানি না আসার কারণে আমাদের কি কি সমস্যা হচ্ছে, কোন কোন এলাকাতে মরু হচ্ছে, কোন নদীটা শুকিয়ে যাচ্ছে। এবং সেইভাবে 96 সন পর্যন্ত বিএনপির জামানাতেও তারা এইটা করতে পারলো না। করতে পারলো না এই কারণে যে এরশাদের পতনের পর ভারত যেটা চেয়েছিল এরশাদকে একটা সেফ এক্সিট দেওয়ার ব্যাপারে, তো সেটা যখন বিএনপি সরকার দিল না দেওয়ার কারণে কিন্তু ভারত বেঁকে বসলো। ফলে 91 থেকে 96 সন পর্যন্ত ঠিক ভারত কিন্তু বিমাতাসকল আচরণ করেছে বিএনপির সঙ্গে। ফলে ওই যে চুক্তিটা যেটা এরশাদ মনে করছিল তার সাথে তো ভারতের যে সম্পর্ক আছে এটা দরকার নেই এমনি দিয়ে দেবে, তো ওটা 88 সন পর্যন্ত এমন সমস্যা হয়নি। 91 থেকে 96 পর্যন্ত ইট ওয়াজ ডিজাস্টার, জাস্ট লাইক এ ডিজাস্টার। একটা বিখ্যাত উক্তি শেখ হাসিনার অনেকেই বলেন যে খালেদা জিয়া নাকি সে সময় ভারত সফরে গিয়ে গঙ্গার পানি বন্টনের ইস্যুটি তুলতে ভুলে গিয়েছিলেন, এরকম অভিযোগ শেখ হাসিনা যখন মানে উনি যদি ভুলে না গিয়ে যদি থাকতো এটা কাজ হতো না, এটা কাজ হতো না বিকজ ভারত থেকে ভারত একটা সিস্টেমে চলে, চাণক্য নীতিতে চলে, বহু প্রাচীন 5000 বছরের প্রাচীন একটা রাজনৈতিক কৃষ্টি এবং কালচার সমৃদ্ধ একটা দেশ। ফলে সেখানে যদি আপনাকে উইন করতে হয় তাহলে ওই ধরনের ডিপ্লোম্যাসি লাগবে, ডিপ্লোম্যাটিক পার্সোনালিটি লাগবে আপনার। আমাদের যেমন তাদের সাথে আমাদের যে ইন্টারকানেক্টিভিটি এমন একটা অবস্থায় থাকতে হবে যে না আমরা মানে ভারতের অর্থনীতির যে কোনো একটা জায়গাতে আমরা হিট করতে পারবো, হিট অ্যান্ড হার্ট। মানে একটু যুক্ত করি 91 থেকে 96 যেমন ছিল তার চেয়ে খুব ভালো অবস্থা এখন তো নাই, তার মানে কি আমরা আবার তার সাথে আরও খারাপ অবস্থায় আছি। মানে 96 সনে আমাদের মানে ভারতের সাথে একটা সিঙ্গেল ইস্যু ছিল যে এরশাদকে তারা সেফ এক্সিট দিচ্ছে না, এরশাদকে জেলখানায় পুরে রেখেছে। এছাড়া বিএনপি সরকারের বিরুদ্ধে ভারতের কোনো অভিযোগ ছিল না। তাদের যে মূল অভিযোগটা ছিল 2001 সনে, অর্থাৎ যখন এই যে বাংলাদেশের 10 ট্রাকের ব্যাপার স্যাপার আসলো তখন ছিল ওই সমস্যাগুলো, জঙ্গিবাদ। আপনি কি আশাবাদী নন একটা ভালো চুক্তি হওয়ার ব্যাপারে? এই সরকারের একেবারে এখানে আশাবাদী হওয়ার কোনো নাই, মানে যাকে বলে এখানে যদি আশাবাদী হই এটা একটা নির্বুদ্ধিত হবে এবং আপনাকে খুশি করার জন্য আপনার অনুষ্ঠানে আমাকে ডাকছেন, এই জন্য আপনারা আমাকে দেখে দেখে হাসতেছেন, এই জন্য আপনাকে খুশি করার জন্য আমাকে কিছু কথা বলা দরকার, এরকম কথা হবে। কিন্তু ইন জেনারেল আপনি যদি রিয়েলিটি ধরেন এই মুহূর্তে বিএনপি সরকারের যে কোনো দুর্ভোগ দেখলে, দুর্দশা দেখলে দিল্লি খুশি হবে। এই অবস্থায় যদি তারেক রহমান সাহেবের কোনো বিপদ দেখে তাহলে শুভেন্দু খুশি হবে। তো তারা সেই যে রাজনীতিগুলো তারা চলছে, আর যেহেতু বিষয়টা এমন না যে তাদের কাছে এটা এক্সট্রা সারপ্লাইজ, এটা যদি তাদেরকে দিতে হয় তাহলে তাদের দেশকে বঞ্চিত করে দিতে হবে। ফলে এখানে বাংলাদেশ মরলো বাঁচলো এগুলো নিয়ে ভারত চিন্তা করবে না, কখনো তারা চিন্তা করবে না। তারা তাদের মতো করে বাংলাদেশকে বিপদে ফেলতে, সরকারকে বিপদে ফেলতে, তাদের পছন্দের মানুষকে আবার ক্ষমতায় ফিরাতে, তাদের সেই আগের সেই রমরমা ভাব, ভারতীয় দাদাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এখানে যা কিছু তারা মানে ওই সময়টাতে 2008 থেকে একেবারে 24 পর্যন্ত ভারত তো বাংলাদেশকে যেভাবে মানে ব্যবহার করেছে অ্যাজ লাইক মানে দে আর গেটিং এভরিথিং উইদাউট পেইং নাথিং। আচ্ছা, তো এই জায়গাতে তো সব মিলে আপনি আশাবাদী নন একেবারেই যে আসলে একটা ভালো চুক্তি আমরা এই সময় করতে পারবো? এটা যদি আবার বঞ্চনার ইতিহাস দীর্ঘ হবে, এটা যদি আপনার ধরেন কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, অর্থাৎ হঠাৎ মোদি স্বপ্ন দেখলো
যে আকাশ থেকে বিরাট এক দেবতা আসছে, বিরাট এক গদা হাতে, এবং বললো যে বাংলাদেশের সঙ্গে তাড়াতাড়ি পানি চুক্তি কর, নাচতে কালকে সকালবেলা তোর অবস্থা খুব খারাপ হবে এবং তুই বাঁচবি না, মরে যাবি। এবং সকালবেলা উঠে এসে সাথে সাথে অজিত দোভালকে বললো যে এখন বাংলাদেশে যাও, গিয়ে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তার হাতে পায়ে ধরো, হাতে পায়ে ধরে তাকে যেভাবে হোক রাজি করাও একটা পানি চুক্তি করার জন্য। এরকম যদি অলৌকিক কিছু ঘটনা ঘটে, ইট ইজ এ ডিফারেন্ট হিস্ট্রি। আদারওয়াইজ আমি অন্য কোনো প্র্যাকটিক্যাল কিছু দেখছি না। ধন্যবাদ গোলাম মাওলা রানী। জনাব হাসান তারিক চৌধুরী, আমরা আরবিট্রেশনে তো মানে দ্বিপাক্ষিক ইস্যুতে যেটা অনেক আর্টিকেল আসছে যে গ্যারান্টার যুক্ত করা বা গ্যারান্টি ক্লজ থাকা, জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে চুক্তি লঙ্ঘন হলে সেটা কি করতে গেলে ওই যেটি এর আগেও গোলাম মাওলা রানী বলছিলেন যে দুর্বলের পক্ষে কোনো শর্ত দেওয়া খুব কঠিন, আমরা কি এরকম রাখতে পারি না? যেহেতু সিন্ধু চুক্তি সহ অন্যান্য, আপনি নিজেও একটি উদাহরণ দিচ্ছিলেন, যদিও সেখানে আমি জানি না যে সেখানে আন্তর্জাতিক অন্যান্য পক্ষ ছিল কিনা ভিয়েতনাম এবং চীনের মাঝখানে, যদি বিষয়টা দ্বিপাক্ষিক থাকে তাহলে আমরা কিভাবে এই ধরনের আমাদের স্বার্থ সুরক্ষার জন্য ইস্যুগুলো চুক্তিতে অন্তর্ভুক্ত করতে পারি? দেখেন, এই সমস্ত ক্ষেত্রে লিগ্যাল পদ্ধতিটা কি? লিগ্যাল পদ্ধতিটা হলো প্রথমে এগোতে হয় দ্বিপাক্ষিকভাবে। তো আমরা তো আগে এখনো দ্বিপাক্ষিক আছে, হ্যাঁ, শুরুটা এভাবেই হয়। যখন দ্বিপাক্ষিক প্রক্রিয়াটা ফেল করে তখন সেটা কিন্তু আপনার আন্তর্জাতিক আদালতে যায়, এবং আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরে সেটার পক্ষে লবি করার জন্য কিন্তু এখানে আদার পার্টিগুলো ইনভলভ হয়। আমরা যদি সারা দুনিয়ার এই সমস্ত আন্তঃনদী বিরোধগুলোর ইতিহাস দেখি, আমরা দেখব যে এগুলো কিন্তু এই পদ্ধতি মেনেই হয়েছে। এখন বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশকে এত তুচ্ছ মনে করার কোনো কারণ নাই। ভারত যদি মনে করে যে বাংলাদেশ খুব তুচ্ছ এবং সে চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, তাহলে ভারতকেও কিন্তু এর জন্য মূল্য দিতে হবে। এবং ভারতের যে ফরেন পলিসি, আপনি দেখবেন যে আমাদের দেশে যখন তারা রাষ্ট্রদূত নিয়োগ করে, তারা কিন্তু অনেক ভেবেচিন্তে রাষ্ট্রদূত পাঠায়, এবং এখনকার যিনি রাষ্ট্রদূত আছেন তিনি বিদায় নেওয়ার পরে কে আসবে সেই ঘোষণাও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এবং তিনি কিন্তু বৈশিষ্ট্যগতভাবে, যার নাম শোনা যাচ্ছে, তিনি কিন্তু বৈশিষ্ট্যভাবে ওই রকম কিন্তু ক্যারিয়ার ডিপ্লোম্যাট না, তার থেকেও বেশি কিছু। কেন সেটা ভারত করে এইটা আমাকে বুঝতে হবে। এইটা এই কারণে করে যে এটা বাংলাদেশের ভ্যালুটা বোঝার জন্য, কারণ এখানে তাকে জিততে হবে, এবং তাকে আমরা যদি একটা উইন উইন একটা চুক্তি করতে চাই, রিলেশন রাখতে চাই, এটা নির্ভর করবে আমাদের রাষ্ট্রনেতাদের উপরে। আমি বিশ্বাস করি যে আমাদের দেশের এই যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এসেছি, সেই অভ্যুত্থানে কিন্তু একটা বড় পয়েন্টই ছিল কিন্তু আমাদের গোলামী চুক্তি থেকে বেরিয়ে আসার প্রসঙ্গ। এই অভ্যুত্থানের বড় স্পিরিট ছিল হলো আপনার বৈষম্য দূর করার প্রসঙ্গ। বৈষম্য তো রাষ্ট্রের সাথে রাষ্ট্রেরও হয়। দেশের ভেতরে যখন আপনার কোটা বৈষম্য হয়, মেধার সাথে কোটার যখন বৈষম্য, একই রকমভাবে এই পানি চুক্তিটাও কিন্তু একটা কোটা, তার কত কোটা থাকবে, আমার কত কোটা থাকবে, তো সেই কোটায় কি প্রাধান্য করবে এটা ডিল করার জন্য আমরা বাংলাদেশ কিন্তু এই ক্ষেত্রে একা নই। এখন আমাদের যারা ফ্রেন্ডস আছে, ইন্টারন্যাশনাল পার্টনার্স আমাদের অনেকভাবেই আছে, আমি এটা ব্যাখ্যা করতে চাই না। সেই পার্টনারদের মধ্যে আমি কি কূটনীতি অ্যাপ্লাই করছি, কি ডিপ্লোমেসি অ্যাপ্লাই করছি, এবং সেটার মধ্য দিয়ে আমি কতটা চাপ প্রয়োগ করতে পারছি বা চাপের পরিবেশ সৃষ্টি করতে পারছি, এর মধ্য দিয়েও কিন্তু অনেক কিছু বের করে আনা যায়। তো সবসময় আপনি দেখবেন যে বড় কোম্পানির সাথে যখন ছোট কোম্পানির চুক্তি হয়, ছোট কোম্পানি কিন্তু একদম দেউলিয়া হয়ে যায় না। আচ্ছা, সুতরাং আমরা যখন একটা বৃহৎ শক্তির সঙ্গে চুক্তি করতে যাব, এখানে একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা আছে, এবং সেই পার্টনাররা অনেক শক্তিশালী। সুতরাং তাদের মোরাল সাপোর্ট নিয়ে, তাদের লিগাল সাপোর্ট নিয়ে আমরা যদি ইন্টারন্যাশনালি এটাকে ডিল করি, ইট ইজ ভেরি মাচ পসিবল। আমি খুবই আশাবাদী। আরেকটা বিষয় ছোট করে, যে অভ্যন্তরীণভাবে আমাদের এখন বিভিন্ন মানে অনেক সময় দেখা যায় সরকারে যারা থাকে তারা একতরফাভাবে আলোচনা চালায়, দেশের ভিতর কনসেনসাস তৈরি করে না। সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে এখনই ডাকার সময় কিনা, মানে সরকারে যেহেতু বিএনপি আছে, তাদের তো যেহেতু আজকে জামায়াতের আমিরও বলেছেন যে সবাইকে নিয়ে কাজ করার জন্য দেশের ভিতরে একটা কনসেনসাস তৈরি করে এবং সব পলিটিক্যাল পার্টিকে নিয়ে আলোচনার দরকার আছে কিনা, এই ধরনের একটি বিষয়ে আমি তো মনে করি অবশ্যই একটি সর্বদলীয় বৈঠক ডাকা উচিত, এবং একই সঙ্গে লিগ্যাল এক্সপার্টদেরকে ডাকা উচিত। কারণ এটা শুধু লিগ্যাল এক্সপার্ট আমাদের আছে, কিন্তু রাজনৈতিক আলোচনা কখনো রাজনীতির সাথে আইনের বিরোধী দলকে আনা হয় না, আরো যেসব পলিটিক্যাল পার্টি আছে তাদের কখনো ডাকা হয় না। এই বিষয়টা নিয়ে যারা কাজ করে, এই বিষয়টা নিয়ে একটা কূটনৈতিক কাজ আছে, এটা নিয়ে আইনি লড়াই আছে, এবং এটা নিয়ে রাজনৈতিক লড়াই আছে। সুতরাং তিন ধরনের কাজ এখানে সম্পর্কিত। ফলে তিন ধরনের কাজের সঙ্গে যা যা স্টেক হোল্ডার আছে, সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা অল পার্টি একটা মিটিং হওয়া দরকার, এবং যে মিটিং থেকে আমরা একটা গাইডলাইন সেট করতে পারবো, যে গাইডলাইন নিয়ে বাংলাদেশ এগোতে পারবে, এবং ভারত দেখবে যে এই পয়েন্টে বাংলাদেশের মধ্যে কোনো ভেদাভেদ নাই,
গোটা জাতি ঐক্যবদ্ধ। ধন্যবাদ। এরকম স্পিরিট কিন্তু আমরা এর আগে দেখি নাই, এটা চাইলে বিএনপি করতে পারে। গোলাম মাওলা রনি, আপনি আলোচনার শুরুতে যে বিষয়টি বলতে চাচ্ছিলেন যে গঙ্গার পানি বন্টন চুক্তির পাশাপাশি আমাদের এখানে যে মানে পানি ব্যবস্থাপনার জন্য যেসব প্রকল্প বা উদ্যোগ সরকার নিতে যাচ্ছে তার একটি হচ্ছে গঙ্গা ব্যারেজ প্রকল্প, যেটা একটি অনুমোদন হয়েছে। আপাতত ইনিশিয়ালি 35,000 কোটি টাকা খরচ হবে। এটা বাস্তবায়ন শুরু হলে কোথায় যাবে সে আমরা মানে আমাদের বাস্তবতার নিরিখে বুঝতে পারি যে এটা আস্তে আস্তে মানে রকেট যে গতিতে যায় সেদিকেই যাবে খরচ। তো পানির নিশ্চয়তা না পেয়ে অনেক বিশেষজ্ঞ বলছেন পানির নিশ্চয়তা না পেয়ে এ ধরনের প্রকল্প নেওয়া হটকারী হবে। এবং একই সাথে আমাদের যে ব্যাপকভাবে খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে এটাও তো পানির প্রাপ্যতার উপর নির্ভরশীল। আপনি কি মনে করেন যে এই গঙ্গা ব্যারেজ এবং এই খাল খনন কর্মসূচি পানির প্রাপ্যতা নিশ্চিত না হলে সেটা বুমেরাং হতে পারে কিনা বিএনপি সরকারের জন্য? প্রথমত হলো যে আমি দুটো ব্যাপারেই এক্সপার্ট নই। না, আমি পলিটিক্যাল অ্যাসপেক্টেই জানতে চাই। আমি যেটা হলো যতটুকু আমি স্বাভাবিক দৃষ্টিতে দেখি, খাল খনন নিয়ে রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটছে। লোকজন সব কাজ করার বাদ দিয়ে এই খাল খনন করতে হবে। আর এক শ্রেণীর লোক যে টপ সয়েল, এই টপ সয়েল খাল কাটার নাম করে এই টপ সয়েল নিয়ে বিভিন্ন ইট ভাটাতে বিক্রি করে দিচ্ছে। এগুলো নিয়ে গ্রামগঞ্জে প্রচুর মারামারি কাটাকাটি হচ্ছে। তারপরে ধরুন একটা পরিত্যক্ত খাল, এটা খনন করতে হবে। এর কারণ হলো খালের তীরে যে জায়গাগুলো আছে সেগুলো দখল করা করা নিয়ে বিরাট একটা বাণিজ্য হয়ে যাচ্ছে। আবার আপনি এত বড় একটা বিরাট কর্মযজ্ঞ চালাবেন, 20,000 কিলোমিটার খাল খনন করবেন। কোনো কোনো জায়গাতে যেমন আমি দেখলাম যে সদরপুর অন্যান্য এলাকাতে কয়েকটা এলাকাতে খালের যে ছবিগুলো আছে সেগুলো ড্রেনের মতো কিছু কাটাকাটি হয়েছে। এগুলো না প্রচুর ট্রল হচ্ছে, সরকারি টাকা খরচ যাচ্ছে, এটা নিয়ে সরকারের এখনও পর্যন্ত কোনো সুনাম আসেনি। এই গেল এক। 2 নম্বর হলো যে আমাদের যে সারফেস ওয়াটার, একটা খালে যে পানি থাকবে, আমরা জিয়াউর রহমান সাহেব যখন খাল খনন করছে তখন আমরা দেখেছি, তখন তো আমরা স্কুলে পড়ি, আমরা দেখেছি তখন মানে সামান্য একটু 2-3 হাত পানি মানে মাটি সরালি প্রচুর পানি আসছে, আমরা কুয়ারতে সেই পানিগুলো দেখলাম। এখন তো ভূগর্ভস্থ পানি পানি দিয়ে আর এটা এখন এই পানি হলো ইভেন বর্ষাকালে যদি পানি হয় সেই পানি মানে সেটাও থাকে না। বর্ষাকালেও আমাদের দেশে এত প্রচুর বাড়ির ঘর পরেও সারফেস ওয়াটার তো নিচে নেমে চলে গেছে যে পানিগুলো মাটি হজম করে ফেলে। সেখানে এই সময় এই খালগুলো ইট বিকাম এ লায়াবিলিটিস। আমার একটা কমন সেন্স যেটা বলে, এর বাইরে যদি টেকনিক্যাল কিছু থাকে সেটা হয়তো তারা বলতে পারবে। এগুলো একটা। 2 নম্বর হলো এই যে পদ্মা ব্যারেজটা নিয়ে, পদ্মা ব্যারেজের ক্ষেত্রে আমাদের এরশাদ কিন্তু একটা রাবার ড্যাম করেছিলেন প্রথম, অনেক টাকা খরচ করে। এরশাদের দুটো প্রকল্প মানে আমাদের জাতির জন্য দীর্ঘদিন একটা লায়াবিলিটিস। এক নম্বর তিস্তাতে উত্তরবঙ্গের সে একটা রাবার ড্যাম প্রকল্প করেছেন, এটা পুরোটাই যাকে বলা হয় আমাদের জন্য বুমেরাং হয়ে গেছে, একটা পয়সা হয়নি। এবং ওখানে আমি তো ওটার উপর দিয়ে গিয়েছি, ওইটার কারণে আরও ওখানে নদীতে আরও চর জেগে গেছে। এইগুলো একটা। আর একটা উনি কাজ করেছিলেন কাপখো, মানে ওই আমলে সবচেয়ে বড় একটা ইনভেস্টমেন্ট এনেছিলেন, মানে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি দিয়ে জাপানি একটা ইনভেস্টমেন্ট এনেছিলেন। এবং এইটার কারণে আমরা এখানে যে ওই সময় 2,000 কোটি টাকা আনছিলাম, খুব বেশি একটা প্রচার প্রপাগান্ড হয়েছিল। কিন্তু এইখানে যে রেটে গ্যাস দেওয়া হয়েছে এবং সেই গ্যাস দিতে গিয়ে সেই চুক্তি রক্ষা করতে গিয়ে আমাদের অন্যান্য সার কারখানা থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ অনেক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এবং এখানে অ্যাটলিস্ট 5 লক্ষ কোটি টাকা, আমি আবার বলছি, শুধুমাত্র কাফকোতে 2,000 মূল্যের চেয়ে অনেক কম মূল্যে সেখানে গ্যাস দেওয়া, মানে এ যাবৎকালে যতদিন ছিল 5 লক্ষ কোটি টাকা আমাদের এই সরকারি ফান্ড থেকে সেখানে কিন্তু গেছে। তো সেই অর্থে যদি আপনি আর একটা ব্যারেজ এখানে তৈরি করেন 33,000 কোটি টাকা, এবং এটা যেহেতু বলা হচ্ছে এটা জিওবি ফান্ড থেকে, মানে আমাদের সরকারের নিজস্ব অর্থায়ন থেকে এটা দেওয়া হবে, ফলে এটার জন্য আপনাকে আন্তর্জাতিক কারো কাছে জবাবদিহি করতে হবে না। এই যে পদ্মা সেতু এখানে থেমে থাকবে না। না না না, পদ্মা সেতুতে এত হলো কেন, দুর্নাম হলো কেন? পদ্মা সেতুতে আমি যেহেতু এই মন্ত্রণালয়ে ছিলাম, সাকুল্যে আমাদের 9,000 কোটি টাকা প্রাথমিক ব্যয় ছিল, এটা বাড়িয়ে 11,000 কোটি টাকা হলো। সেটা দেখেন প্রায় 40,000 কোটি টাকা চলে গেল। সংক্ষিপ্ত করতে হবে কাজী। তো এটা যখন এই যে আপনি 35,000 কোটি টাকা করলেন, এটা যে 70,000 কোটি টাকা হবে না, নট লাইক দ্যাট। কিন্তু তারপরেও যেমন পদ্মা সেতুটা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এটাতে কিছু একটা হয়েছে। কিন্তু এই পদ্মা ব্যারেজটা যেটা হবে, এখানে তো আপনাকে পানি লাগবে, মেইন জিনিস হলো পানি লাগবে। পানি যদি না থাকে তাহলে আপনি কিভাবে এই ব্যারেজ দিয়ে কী করবেন? সেটা তো পূর্ব শর্ত সেই গঙ্গা চুক্তি। রাইট, হ্যাঁ, সেই গঙ্গা চুক্তি। ফলে সরকারের এখানে যে হাততালি দেওয়ার জন্য, হাততালি পাওয়ার জন্য সে একনিকে এটা বৈঠক পাশ করেছে। আমি মনে করি যে এই প্রকল্পে রাষ্ট্রীয় একটি অর্থ ব্যয় করার আগে সরকারকে শতভাগ নিশ্চিত হতে হবে যে
এটা যেন এখন এটা খুব টেকনোলজির যুগ, আদারওয়াইজ সরকারের সমস্ত ভালো ভালো কাজগুলো কিন্তু এই একটা প্রকল্প খেয়ে দেবে। ধন্যবাদ গোলাম মাওলা রনি। জনাব হাসান তারেক চৌধুরী, পানি ব্যবস্থাপনার সাথে একটি গুরুত্বপূর্ণ মানে আলোচনা চলেই আসে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। আপনি কিছুটা উল্লেখ করেছিলেন যে চীন একটি প্রস্তাব দিয়েছিল নির্বাচনের আগেই, কিন্তু আসলে নির্বাচিত সরকারের জন্য বিষয়টি হেল্ড আপ রাখা হয়েছে। তো এখন যে পরিস্থিতি আমরা দেখছি, সরকার আসলে চীন ভারতের সাথে সম্পর্ক ভারসাম্য রাখতে গিয়ে ওটার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত দেখছি না, আবার এদিকে যে তিস্তা চুক্তি হবে সে বিষয়েও আমরা নিশ্চয়তা পাচ্ছি না, একটা মাঝামাঝি অবস্থা। আপনার কি মনে হয় বিষয়টি আসলে কিভাবে ডিল করা উচিত সরকারের? চীন আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং বাণিজ্যিক অংশীদার। আমরা যেমন ভারতকে অস্বীকার করতে পারি না, একই রকমভাবে চীনকেও কিন্তু আমরা এই এশিয়াতে অস্বীকার করতে পারি না। এবং আজকের দুনিয়ায় চীন হলো একটা বিরাট অর্থনৈতিক পরাশক্তি, এবং তারা বিশ্বাস করে সামরিক শক্তির বদলে সফট পাওয়ার বলে একটা পাওয়ারের কথা বলে, এবং সেই সফট পাওয়ারটা হলো বিজনেস পাওয়ার। এবং এই বিজনেস পাওয়ার দিয়েই কিন্তু চীন আজকে সারা দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। তো এরকম একটি পাওয়ার কখনোই আমরা আনটাচ রাখতে পারবো না। এটা নানাবিধ কারণেই চীনা সরকারের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভের কারণেই আমরা কিন্তু চীনের সঙ্গে অলরেডি কানেক্টেড। ফলে চীন এখানে আমাদেরকে যদি পানি ব্যবস্থাপনায় বা আমাদের নদী ব্যবস্থাপনায় যদি কোনো প্রযুক্তিগত সহায়তা দিতে চায়, সেটি জাতির সামনে খোলামেলা আমরা আলোচনা করতে পারি, এবং এতে ভয় ডরের কিছু নেই। এটাও তো সত্য যে নাকচ হবে এটা ব্যাপারে পার্শ্ববর্তী দেশের অনেক রিজার্ভেশন আছে। পার্শ্ববর্তী দেশ তো পলিটিক্যাল রিজন, তারা তো কোনো টেকনিক্যাল বা কোনো বৈজ্ঞানিক রিজন দেখাতে পারেনি, কিংবা অর্থনৈতিক কোনো রিজন দেখাতে পারেনি। তারা মনে করেছে চীন যদি আমাদের ভারত সীমান্তে এসে কোনো প্রযুক্তিগত সহায়তা দেয়, তাদের কল্পিত ধারণা যে চীন এখানে হয়তো কোনো মিলিটারি ইনস্টলেশন বা ইত্যাদি কিছু করবে কিনা, এই ধরনের একটা জুজুর ভয়। কিন্তু চীনকে জুজু মনে করার কোনো কারণ নেই। চীন আমাদের কাছে খুবই স্বচ্ছ একটি বিষয়, এবং সেই স্বচ্ছতার সাথেই তারা আমাদের সঙ্গে কানেক্টেড, এবং স্বচ্ছতার সাথেই তারা আমাদের সঙ্গে ব্যবসা করে। ফলে চীনের সাথে আমাদের যে উন্নয়ন সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, এবং বিশেষ করে প্রযুক্তিগত অবকাঠামোগত যে জায়গা, সেই জায়গায় চীনের অবদান তো আমরা সবাই জানি। প্রত্যেকটি সেতুর ক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনা চীনের বিনিয়োগ নেওয়া উচিত আপনি মনে করেন? অবশ্যই চীনকে ওয়েলকাম করা উচিত, এবং এই যে ব্যালেন্সটা মেনটেন করার ক্ষেত্রে পলিটিক্যাল যে ল্যান্ডস্কেপ, এটা তো তৈরি করবে শাসক দল। তাদের যদি সেই দক্ষতা না থাকে, এবং তারা যদি বলটা ভুল করে ভারতের কোর্টে তুলে দেয়, সেটার দায়িত্ব সরকারকেই নিতে হবে। এটা একটা দক্ষ কূটনীতিরও ব্যাপার, দক্ষ রাজনীতিরও ব্যাপার। কিন্তু সস্তা জনপ্রিয়তা কুড়াতে গিয়ে, যেটা পদ্মা ব্যারেজের বেলায় কিছুটা রনি ভাই বলেছেন, যে আপনি দেখেন যে এই পদ্মা ব্যারেজের টাকা ক্ষেত্রে সরকারের এক মন্ত্রী বলছেন যে দেশের অর্থনীতি ঠিক করতে 2 বছর লাগবে, এত খারাপ অবস্থা, মানে শূন্য হাতে আমরা এসেছি। আবার তারাই বলছেন যে এত বড় 35,000 কোটি টাকার ফান্ড তারা নিজস্ব তহবিল থেকে নেবেন। এই যে সাংঘর্ষিক অবস্থা, এরকম কথা বলে তো জনপ্রিয়তা কুড়ানো যাবে না। ধন্যবাদ জনাব হাসান তারেক চৌধুরী। এবং